সেই দিন হঠাৎ সুলতার কণ্ঠস্বরে সুরেশ্বর 1798 সালের কুড়ারাম ভট্টাচার্যের পাঁচালী থেকে এসে পড়ল 1953 সালের 25শে নভেম্বরে। সামনের দেওয়ালে ছবিগুলো ঝুলছে। এতক্ষণ এরাই যেন সজীব হয়ে তার সঙ্গে কথা বলছিল। সুলতার গলা সাড়ায় ছবির মধ্যে ছবি হয়ে মিশে গেল। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্ছা। তাহলে আসুন শুনে নিই আজকের পর্ব। কি, তুমি ধ্যানস্থ হয়ে গেছো মনে হচ্ছে? ছবিগুলো বাস্তব হয়ে উঠেছিল। সুলতার গলা সাড়ায় তারা যেন ছবি হয়ে ছবির মধ্যে আবার মিলিয়ে গেল। সুরেশ্বর বর্তমানে ফিরে এসে সুলতার দিকে তাকালো। সুলতা বললে, আমি দুবার এসে ফিরে গেছি, ধ্যান ভঙ্গ করিনি, হাতে কাজ ছিল বলে। তা কি এত ভাবছিলে সেই কাল? সুরেশ্বর বললে, হ্যাঁ, সেই কাল। তবে ঠিক এই মুহূর্তটিতে টাকার অঙ্কে এসে পড়েছিলাম। ভাবছিলাম রায় বংশের প্রতিষ্ঠাতা কুড়ারাম ভট্টাচার্য রায় ভট্টাচার্য নামক ব্যক্তিটি যেদিন 10-11 বছরের ছেলের বিয়ে দিয়ে জমিদারি কিনে বরকনে নিয়ে কীর্তিহাট গ্রামে প্রবেশ করলেন, যেটা আমার প্রথম ছবির বিষয়বস্তু, সেদিন তার সঞ্চয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা। তখন জমিদারি কেনার টাকা দেওয়া হয়ে গেছে। কালী প্রতিষ্ঠা, তার মন্দির, পাকা বাড়ি, এইসব খরচ শেষ হয়েছে। অর্থাৎ ওসব বাদ দিয়েও 5 লক্ষ টাকা। অথচ মাইনে ছিল যৎসামান্য। সতের কোঠায় পৌঁছে আর বেশি দিন চাকরিও করেননি। সুলতা বললে, তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সে রাজত্বটাই তো লুঠের রাজত্ব। ঘুষ আর কোম্পানির সাহেবদের লাথিয়ে এই দুটো তো এত সস্তা ছিল যে 76-এর মন্বন্তরে মানুষের প্রাণ এত সস্তা হয়নি, এবং কুলিনের ছেলেদের বিয়েও এত সস্তা হয়নি। তবে একটা কথা বলতে পারো যে কুড়ারামেরা ঘুষ নিয়ে 10-20 লাখ আটকে বা পুঁতে রেখেছিলেন বলেই দেশে থেকে গিয়েছিলেন, নইলে সবাই চলে যেত বিলেতে। সুরেশ্বর হাসলে। তুমি ঘুষ বলো, আমি আপত্তি করব না, তবে কুড়ারাম রায় ভট্টাচার্য সামনে থাকলে তিনি প্রতিবাদ করতেন। ঘুষ, এটা আমার ন্যায্য পাওনা। সাক্ষী মানতেন ধর্মকে, সেই কালের ধর্মরাজাকে। তিনি এসে তার সপক্ষে সাক্ষী দিতেন, হলফ করে বলতে পারি। মিনিস্টার হলে আজকাল নমস্কার পায়, মিনিস্টারি গেলে পায় না। সুতরাং মিনিস্টার থাকাকালীন পাওয়া নমস্কারটা ন্যায্য পাওনা না বললে তো আর চলবে না। তবে ওই কথা থাক এখন। এতক্ষণ করছিলে কি? সুলতা বললে, বাড়িতে টেলিফোন করে ফিরে আসবার সময় দেখলাম রঘু ময়দা মাখছে। আমি ভাবলাম আমার জন্যও করছে, তাই বললাম, এসব কেন করছো, দরকার নেই। রঘু বললে, তা বলো না দিদিমণি, তুমি খাও, তাহলে সঙ্গে লালবাবুরও খাওয়া হবে। আজ সারাটা দিন বলতে গেলে কিছুই খায়নি। কেন খাওনি কেন? জমিদারি যাওয়া শোকে? যেটা থাকে সেটার বিয়োগেই শোক বলতে পারো, কিন্তু ঠিক তা নয়। কীর্তিহাটে গিয়ে খাওয়ার পর পিতৃপুরুষের দিবানিদ্রাটা অভ্যেস করেছি, এবং ওর আমেজ এমন যে খাওয়ার পর ঘুমাবার ব্যবস্থার অভাব হলে খাওয়াটাই তাকে তুলে দিতে হয়, কিংবা বমি হয়ে উঠে যায়। আজ সকাল থেকে ছবি টাঙিয়েছি, 3টের পর অ্যাসেম্বলিতে গিয়েছি, সুতরাং ঘুমাবার সময় কোথায়, তাই খাইনি। তা এসেও তো কিছুই খাওনি। ঠিক খেয়াল হয়নি। তোমাকে ছবি দেখাবার ব্যগ্রতাটাই সব থেকে বড় হয়ে উঠেছিল। তুমি সময় দিয়েছিলে 1 ঘন্টা, তার মধ্যে ছবিই বা কখন দেখাই আর কখন বা খাই। ছবি দেখাবার তাড়াই মনে ছিল না, কিন্তু তুমি রঘুর সঙ্গে হাত লাগালে নাকি? কেন? তা একটু লাগালাম, লুচি বেলে দিলাম, এবং সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং কিছু পেলামও, পড়ছিলাম, পড়াও হয়ে গেল। কেন যে এসব করতে গেলে, ছি ছি। তাতে কি হয়েছে? উদর নামক যন্ত্রটি তো আমারও আছে, সেইখানে খাদ্যরসের মবিল না পড়লে
যন্ত্রটি জ্বলে যাবার সম্ভাবনা আছে যে। হলামই বা অনার্ড গেস্ট, একটু হাত লাগালাম। তুমি খিদে ভরল, তুমি শিল্পী, কিন্তু আমি তো মাটির জীব। সুরেশ্বর হেসে বললে, তার উপর তুমি আবার সোশ্যালিস্ট। গান্ধীজি যে গান্ধীজি, তিনিও ছিলেন স্পিরিচুয়াল সোশ্যালিস্ট। তিনি রবীন্দ্রনাথকে লিখেছিলেন, দেশ এখন একটিমাত্র কবিতা চায়, আর সেটার নাম অন্ন। তুমি তার থেকে বড় নিশ্চয়ই। যদি প্রশ্ন করি খাওয়ার জন্য বাঁচা নাকি বাঁচার জন্য বাঁচা, তাহলে কি উত্তর দেবে হলপ করে আমি বলতে পারি না। এ তকরার খেতে খেতে হবে না, তা না, তকরার একেবারে বাদ থাক। তুমি তোমার করচার কাহিনী বলো। তার আগে তোমাকে বলে নিই, তোমার আদিপুরুষের নামাঙ্কিত একটা পাঁচালী, অবশ্য সেটা তোমার হাতে নকল করা, সেটা তোমার টেবিলের ওপর পড়ে আছে। বলেছিলাম না ময়দা মাখতে মাখতে ইন্টারেস্টিং কিছু পড়ছিলাম, সেটা ওটাই। খুব ভালো করে পড়েছি বলবো না, তবে মোটামুটি পড়েছি। সমাজে সেই কালে যারা বংশ প্রতিষ্ঠা করেছে, তারা এমনি না হলে হয় না। রঘু এসে দাঁড়ালো। সুলতাই বললে, কি খাবার দিয়েছ? রঘু বললে, হ্যাঁ দিলাম। সুলতা বললে, এসো খেয়ে নাও আগে, এবং খেতে খেতেই বলো। তোমার তো অনেক কথা, আমাদের আসরের পরামায়ু এই রাতটুকুই, 10টা বেজে গেছে। বসো। তারা রঘুর পেছন পেছন খাবার ঘরে ঢুকল, বসলো সামনাসামনি। রঘু খাবার সাজিয়ে রেখেছিল। আয়োজন দেখে সুরেশ্বর বললে, এত করতে গেলে কেন? লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, ছেচকি, মাংসটা তো না হয় খাবই, আর এসব যে অনেক। সুলতা হেসে বললে, আমিই বলেছি। কেন করলে এত ঝঞ্ঝাট? সুলতা বললে, আজ না হয় আমি অতিথি, আমি আমার অনারেই করেছি। অবশ্য তোমার মান রাখতে, কারণ বলতে তো পারি, সুরেশ্বর গল্প শোনাবার ছবি দেখাবার জন্য ডেকে নিয়ে গিয়ে সারা রাত্রি উপোস করিয়েছিল। সুরেশ্বর অপ্রতিভ হয়ে গেল এইবার। বললে, এই দেখো, আমার কমন সেন্স যেন কেমন কমে যাচ্ছে। সত্যিই তো। সুলতা বললে, সারা দিন তুমি খাওনি, খিদের খুব বোধ রয়েছে বলেও আমার মনে হলো না। রঘু বলছিল, দিদিমণি, আমার সেই লালবাবু যে কীরকম হয়ে গেল, খায় না, খেতে দিলে পড়ে থাকে। কীর্তিহাটে মেজলা ঠাকুরমাই ছিলেন, উনহি উনকে খাওয়াইতেন। লালবাবু বিলাইতে চলে গেলেন আর ঠাকুরমাই গেলেন বৃন্দাবন, আর আইলেন না। উসকে বাদ সেই এই হাল, আজ 7-8 বরিস। আমি জিজ্ঞাসা করলাম, কেন এমন হলো? বললে, আমি নকর, আমি কি করিয়ে বলি, উনকে পুছিয়ে বলবে, ও ঝুট তো বলে না। সুরেশ্বর সুলতার আগেই খেতে শুরু করেছিল। সুলতা বললে, কত খিদে পেয়েছিল বলো তো? কেন? না হলে আমি খেতে শুরু করলাম কি না তা লক্ষ্যই করলে না, খেতে শুরু করে দিয়েছ তুমি। ওই দেখো, 36 সাল থেকে 53 সাল, 17 বছর কীর্তিহাটে একলাই থেকেছি, ভেবেছি, নানা দেশ ঘুরেছি, আর তার মধ্যেই এরকম হয়ে গেছি। প্রথম মেজ ঠাকুমাকে পেয়েছিলাম সেইখানে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললে, মেজ ঠাকুমা, আমার মেজদি, আমার জীবনের পরম সম্পদ। একাধারে মা ছিলেন, আবার ঠিক বরদিদিও ছিলেন। হয়তোবা রায়বংশের প্রতিষ্ঠা করা যে যুগল বিগ্রহ আছে, তারই মূর্তিমতী রাধা ছিলেন। আমার জন্য কলঙ্কের ভারও মাথায় নিয়েছিলেন তিনি। কলঙ্ক? কি কলঙ্ক? কলঙ্ক তো সংসারে নারীর একটাই, সুলতা, ভালোবাসার কলঙ্ক। রায়বংশ এমন পচে গেছে যে নিজের বংশের শ্রেষ্ঠ পুণ্যের আশ্রয় মেয়েটিকে কলঙ্কিনী তারাই বললে। থাক সুরেশ্বর, ওসব তোমার ঘরের কথা, তার থেকে তুমি বলো, তোমার কর্চার কথা বলো। আমার পূর্বপুরুষ ঠাকুরদাস পাল খুন হয়েছিলেন। আমি বাবাকে টেলিফোন করলাম।
বললাম যে আজ ফিরব না বাবা, আর সেই সঙ্গে জিজ্ঞাসা করলাম আমাদের পূর্বপুরুষ ঠাকুরদাসের পাল উপাধি ছিল কি না। তিনি বললেন, হ্যাঁ, তখন তাই ছিল, কিন্তু আসল উপাধি আমাদের ঘোষ। জিজ্ঞাসা করলাম, তিনি কি খুন হয়েছিলেন? তিনি বললেন, তাই শুনেছিল, একজন দেশি খ্রিস্টান গুন্ডা তাকে খুন করেছিল। জিজ্ঞাসা করলাম, ঘটনাটা কি জানো? তিনি বললেন, সে তো আমারও 3 পুরুষ আগে, আর তাছাড়া উনি খুন হলে আমার পিতামহ কলকাতায় এসে ব্রাহ্ম হন, দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে যায়। তারপর তিনিও আমার বাবাকে ছেলে মানুষ রেখে মারা যান। আমি মামার বাড়িতে থেকে পড়েছি, বিলেতে গেছি। ওসব পেছনের খবর আমাদের ঠিক জানা নেই, জানিও না। বাবা কারণ জানতে চাইলেন, বললাম, কালকে বলবো। তোমার পূর্বপুরুষ কি ওই খ্রিস্টান গুন্ডাকে দিয়ে খুন করিয়েছিলেন? আর কি করে জানলে তুমি? কে বললে তোমাকে? বলেনি কেউই, আমি খাতা থেকে পেয়েছি। খাতা থেকে? হ্যাঁ, প্রথমে পেলাম জমা খরচের খাতা থেকে। সুলতা অবাক হয়ে গেল। জমা খরচের খাতা থেকে? তার হাতে ধরা লুচি, আলু ছেঁচকি সেই ধরাই রইল। সুরেশ্বর বললে, রায়বংশের 7 পুরুষের পাপ পুণ্য ভালো মন্দ সব কিছুরই ফিরিস্তি বুঝি বিধাতার ইচ্ছায় গচ্ছিত ছিল আমার ওই মেজ ঠাকুমা মানে মেজদির কাছে। মেজদিকে কলঙ্কিনী অপবাদ না দিলে হয়তো এই ফিরিস্তি তিনি আমাকে দিতেন না। তাই সেই কথাই আমি তোমাকে বলছিলাম, এবং তার সঙ্গে আমার জবানবন্দি যেটা তোমার কাছে প্রথম দেবার আছে সেটাও দেয়া হয়ে যাবে। সুলতা বললে, বলো। সুরেশ্বর বললে, মেজ ঠাকুমাকে ওরা কলঙ্ক দিলে, আর সেই বৃত্তান্ত থেকেই বলি। মেজ ঠাকুরদার মৃত্যুর পর থেকে মা ওর 50 টাকা মাসোহারা বরাদ্দ করে দিয়েছিলেন। মা মারা গেলে সেটা আমি বন্ধ করিনি। আমার সঙ্গে একটি স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল বাবার শ্রাদ্ধের সময়। সেটেলমেন্টের সময় মেজ তরফ আমাকে ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাচ্ছে বুঝতে পেরে উনিই ছুটে এসেছিলেন কলকাতায়, আমার ওখানকার নিজস্ব নায়েবকে নিয়ে। আমি তোমাকে জানালাম, আর তুমি তাড়া দিয়ে বললে তা যেতে হবে বই কি, যাও। ঠাকুমার নায়েবের সঙ্গে রঘু চাকরকে পাঠিয়ে দিলাম আগে। পরের দিন আমি কীর্তিহাটে গিয়ে পৌঁছালাম 11টার সময়, আর তখন চৈত্রের শেষ। ওখানে গ্রীষ্ম, কীর্তিহাটে বলে খরা। তখন প্রখর হয়ে উঠেছে। মেদিনীপুরে নেমে জিপ ট্যাক্সিতে গিয়েছিলাম, ফলে সর্বাঙ্গ ধূলি ধূসরিত হয়ে গিয়েছিল। মেজ ঠাকুমা বিবি মহলের দরজায় দাঁড়িয়েছিলেন। নায়েব ছিল, ডিকু, রোজা, ওরাও চাকরি করত। সেই বাবার শ্রাদ্ধের সময় থেকে তারা ছিল। কিন্তু অভ্যর্থনা করলেন মেজ ঠাকুমাই। রায়বংশের যেটুকু স্নেহ আমার প্রাপ্য সেটা যেন ওনার কাছেই জমা ছিল সুলতার। অপরাধ বোধহয় তার এইখানেই। সব মনে পড়েছে আমার, ছবিতেও এঁকে রেখেছি। সেই ছবি অবশ্য অনেক পরে আসবে, কিন্তু তখন আর আমাকে বলে দিতে হবে না সুলতা যে এটা আমার মেজ ঠাকুমার ছবি। তিনি সুরেশ্বরের হাত ধরে বলেছিলেন, এসো ভাই, এসো আমার সোনার নাতি। আমি প্রণাম করে বলেছিলাম, তাই তো ঠাকুমা, নিজের সম্বন্ধে তো তাহলে এইবার সাবধান হতে হবে, চোরে ডাকাতে না লুঠে নিয়ে যায়। মেজ ঠাকুমা হেসে বলেছিলেন, ভয় কি ভাই, আমি তো তোমাকে তক্তি করে বুকে ঝুলিয়ে রাখব, নাত বউ এলে তাকে পরিয়ে দিয়ে নিশ্চিন্ত হব। সুরেশ্বর কথার জবাব খুঁজে পায়নি। মেজ ঠাকুমা বলেছিলেন, নাও নাও, মুখ হাতটা ধও, চায়ের জল চড়ানো আছে, রঘু চা দিয়ে দিক, চা খেয়ে স্নান করে ফেলো, আমি তরকারি রেঁধে রেখেছি, ভাতটাই বাকি, চড়িয়ে দিই, স্নান করে ঠাকুরবাড়ি প্রণাম করে এসে খেয়ে নিও, তারপর একটু জিরিয়ে নিও। এইসব মানে এত কষ্ট আপনি কেন করলেন ঠাকুমা? রঘু যা হয় একটা করতো।
কেন? আমি থাকতে রঘু কেন? তুমি আমার নাতি। ছেলে টাকা, নাতি সুদ। টাকার মুখ আমি দেখিনি। ভাগ্যি আমার ভগবান আমাকে সুদ পাবার হকদার করেছেন। ভাতের ওপর মিষ্টান্ন। তোমার মেজ ঠাকুরদার ধুলোয় ফেলে দেওয়া পোঁটলাটা তুমি মাথায় তুলে নিয়েছ। আমি থাকতে রঘু কেন? দুফোঁটা চোখের জলও পড়েছিল তার। খাওয়ার সময় কাছে বসিয়ে খাইয়েছিলেন। সুন্দর রান্না মেজ ঠাকুমার। মেজ ঠাকুমা বলেছিলেন, আমি জানি তুমি মাংস খাও, কিন্তু তোমার মেজ ঠাকুরদার বৈষ্ণব মন্ত্র, আমারও তাই। ওটা আমি তাই ছোঁব না। ওই গোয়ানদের বললে ওরা গুলতিতে পাখি মেরে দেবে। ওইটা বরং রঘু রেঁধে দেবে তোমাকে। অভিভূত হয়ে গিয়েছিল সুরেশ্বর। তিনি তার কাছে মাসোহারা পান বলে তোষামত করছেন, এই ধারণাটা তার একেবারেই মুছে গিয়েছিল। এই সময় বাইরে কাঁসাইয়ের ধারের জঙ্গলে সেই বউ কথাকো পাখিটা ডেকে উঠেছিল। চৈত্র মাস, সেটা ওদের পাগল হয়ে ডাকারই মাস। কথার ধারাটাকে ঘোরাবার জন্যই সুরেশ্বর বলেছিল, সেই পাখিটা ডাকছে না ঠাকুমা? সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে মেজ ঠাকুমা বলেছিলেন, ও মা, তাই তো। অবাক হয়ে সুরেশ্বর তার মুখের দিকে তাকিয়েছিল। মেজ ঠাকুমা বলেছিলেন, এতদিন ছিলে না ভাই, পোড়ামুখো পাখি অন্তত আমার কানে তো আসেনি। তাই তো ওমা বলে গালে হাত দিচ্ছি। মনে হচ্ছে তোমার মেজ ঠাকুরদা পাখিটা তুমি হয়ে ফিরে এলে তাহলে। সঙ্গে সঙ্গে হেসে উঠেছিলেন। সেই স্নেহশীল মায়ের মতো মেয়েটি যেন এমন যত্ন করে খাওয়াচ্ছিলেন, তিনি যেন মুহূর্তে পরিহাস মুখরা সখী হয়ে উঠেছিলেন। সুরেশ্বরের বিস্ময়ের সীমা ছিল না। সেই দিন রাত্রেই মেজ ঠাকুমা তাকে বলেছিলেন, আজ থেকে আমি তোমার মেজ বৌদি। ঠাকুমা বললে কেমন যেন বুড়ি হয়েছি বলে লজ্জা করে। কেমন? সুরেশ্বর বলেছিল, না। কেন? একটু পাল্টে নেব। কি, মেজ বউ? এই বলে তিনি হেসে উঠেছিলেন। না, মেজ দিদি। বাহ, সে তো খুবই ভালো। আর একালে কি যেন বলে, ওই মডার্ন না কি, তাও হয়ে যাবে। তাহলে কিন্তু তুমিই বলো, আপনি নয়। আচ্ছা, বলবো। মেজ ঠাকুমা বলেছিলেন, এইবার চলি, তুমি একটু ঘুমিয়ে নাও। আমার অনেক কাজ। গোপাল কৃষ্ণের ভোগ হলো, এইবার মন্দিরে যাই। সেখানে আমার নাগর কৃষ্ণের ভোগ আছে। তারপর পোড়া পেটের পিণ্ডিও আছে। সন্ধ্যাবেলা ঠাকুরের চরণোদক, তুলসী মায়ের বেলপাতা নিয়ে আসব। এই ভূমিকা সুলতা। ওই সর্ববঞ্চিতা বিধবা যুবতী ঠাকুমাটি তার সব স্নেহরস ভরা জীবন কুম্ভটি আমার মাথার ওপর ঢেলে দিলেন। সন্ধেতেও তিনি এলেন, কিন্তু কোনো কথাবার্তার সুযোগ হলো না। সেরেস্তার আসর পড়েছিল। আমার নায়েব, দেবোত্তরের নায়েব সকলেই এসেছিলেন। কথাবার্তাও হচ্ছিল। সেটেলমেন্টে সত্ত্বের সমস্যা তারা বোঝাচ্ছিলেন আমাকে। আমি ঠিক বুঝতে পারছিলাম না। দেবোত্তরের নায়েব বললেন, মেজ তরফ বলেছেন বাড়ি সবই দেবোত্তর, অন্দর বিবি মহল সব। কিন্তু পার্টিশন দলিলে তো সই করেছেন। করেছেন, আর সে করেছেন শিবেশ্বর রায়। তিনি এখন মৃত। ছেলেরা দেবোত্তরের সেবায়েত হিসেবে আপত্তি করছে এইরকম পার্টিশন অসিদ্ধ। সমস্ত বাড়ি দেবোত্তর। তারই বা প্রমাণ কি? প্রমাণ? নায়েব হেসে বললেন, দেবোত্তরের আমি ওদের নায়েব, আপনারও নায়েব। আমি এদের বলেছি, কাগজ যা বলবে আমার কাছে যা আছে বের করে দেব, কিন্তু আমি ওর মধ্যে নেই। প্রমাণ ওরাই জানেন। আমাদের ঘোষালও জানেন। বলো না ঘোষাল। সুরেশ্বর বললে, সুলতা, আমার নায়েব এবার বললেন, ব্যাপারটা গোলমেলে বটে। ওরা সোমেশ্বরের ট্রাস্টি ডিড, রত্নেশ্বর রায়ের ট্রাস্ট ডিড বের করেছেন। তার নকল আমাদেরও আছে। তাতে আছে কীর্তিহাটের যাবতীয় জমিদারি পত্তনী সম্পত্তি দেবত্রীকৃত হইল।
এবং এই আয় হইতে যে সকল সম্পত্তি অর্জিত হইবে তাহাও দেবত্র বলিয়া গণ্য হইবে। এরা বলেছেন বাড়িগুলি দেবত্রের আয় থেকেই তৈরি, সুতরাং এও দেবত্র, বিভাজ্য নয়। তবে যে যেমন দখল করেছেন দখল করবেন, দান বিক্রয় করা চলবে না। দেবতরের নায়েব বলেছিলেন, এইবার ব্যাপারটা আরও একটু জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ বড়তর পেতে যোগ দিয়েছেন। আপনার জ্যৈষ্ঠ তাঁতির বড় ছেলে প্রণবেশ্বর বাবু আসছেন, তিনি এতে যোগ দিয়েছেন। তিনি বোধহয় বুদ্ধি যোগাচ্ছেন কলকাতা থেকে, এবং সেই বুদ্ধি হাইকোর্টের উকিল ব্যারিস্টারের। তাদের জন্য ব্যাপারটা আরও জটিল হয়েছে, আপত্তির দাবি আরও মজবুত হয়েছে। এই ধরুন, তিনি আপনাদের বড় তরফের অর্ধেকের শরিক। বড় তরফই বিবি মহলটা পেয়েছে। বড় তরফই ছোট তরফ অর্থাৎ রামেশ্বর রায়ের বাড়ির অংশ কিনেছে। ওদেরই বাপ তার অংশ আপনাদের বিক্রি করেছেন। তারা আপত্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বীকার দোষ হয়ে যাচ্ছে। দেবেশ্বর রায় যে পার্টিশনের সময় বিবি মহল নিয়েছিলেন টাকা দিয়ে, সেটা অসিদ্ধ। আবার রামেশ্বরের অংশ খরিদ অসিদ্ধ, আবার যজ্ঞেশ্বর রায়ের বিক্রি অসিদ্ধ। বিরক্তি ভরে আমি বলেছিলাম, সুলতা, তা বেশ তো, বাড়ির একটা ভাগ তো আমার যাবে না, সেটা তো থাকবে, তা নিন। ওরা বাড়ির ভাগ নিয়ে যদি তুষ্ট হন তো হন। এইবার মেজ ঠাকুমা বেরিয়ে এসেছিলেন। তিনি যে এখনো পর্যন্ত ঘরের মধ্যে আমার প্রতীক্ষায় বসে আছেন, সেটা আমি জানতাম না। এসে বলেছিলেন, কেন নায়েববাবু, সেই আমলের কর্তাদের ব্যবসা বাণিজ্যের এস্টেটের খাতাপত্র তো সবই আছে, তা থেকে বের হবে। তারপর আমাকে বললেন, তুমি ওইসব কথা কখনো মুখে আনবে না নাতি। নিয়ে সুখী হয় হোক, এইসব কথা বলা মানে হার মেনে যাওয়া। দেবতরের নায়েব বললে, খাতা যে সব নেই মা, কোথায় গেল তা কেউ জানে না। সে কি ছোটবাবুর নায়েবকে আমি খুঁজে দেখতে বলিনি? খাতা তো মেজকর্তার আমল থেকে কোথায় কি গেল কেউই বলতেই পারে না। কি ঘোষাল, বলুন না। ঘোষাল বললে, খাতা নেই। আমি হেসে মেজ ঠাকুমার মুখের দিকে তাকালাম। মেজ ঠাকুমা কেমন যেন হয়ে গিয়েছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি গিয়ে সাক্ষী দিলে হয় না? সে সত্ত্বের মকদ্দমার সময় দেওয়ানি আদালতে দিতে পারেন, বলতে পারেন এই শুনেছেন, শুনে আসছেন। আর তার দাম কতখানি হবে কাগজপত্রের ওপরে তা হাকিমের বিশ্বাসের ওপরই নির্ভর করে। কিন্তু সেটেলমেন্ট কোর্টে ও শুনবেই না তারা। মেজ ঠাকুমা আমার দুঃখে দুঃখ পেয়ে চলে গিয়েছিলেন। পরদিন সকালে সেটেলমেন্ট আদালতে দুর্ভোগ যা হয়েছিল তা তোমাকে আমি পত্রে লিখেছিলাম। 4টে পর্যন্ত বসে থাকা, হাকিম হরেন ঘোষের সঙ্গে আলাপ, এসব তুমি জানো। একটা কথা লিখিনি। দুপুরবেলা গাছতলায় বসে জমিদার হওয়ার দুর্ভাগ্যের জন্য আফসোস করেছি। খিদেও পেয়েছে। ঠিক সেই সময়টিতে রঘু তোয়ালে ঢেকে খাবার নিয়ে গিয়েছিল, মেজ ঠাকুমা পাঠিয়েছেন। এরপর আমায় ছবি আঁকতে দেখে হরেন ঘোষ হাকিমের মুগ্ধ বিস্ময়ের কথাও লিখেছি। ঘোষ আমার বন্ধুত্বের জন্য কিছু কিছু মূল্য দিয়েছিলেন। কয়েকটা ব্যাপারে আপত্তির ক্ষেত্রে তিনি ওদের ধমক দিয়েছেন, কাগজ দেখাতে বলেছেন। সেসব ছোটোখাটো ব্যাপার। মূল বাড়ি নিয়ে ব্যাপারটা তখনও দেরি আছে। আমিও তার সঙ্গে বন্ধুত্বের জন্য কিছু করেছি। কলকাতা থেকে বই আনিয়েছি, শরৎবাবুর সব বই, কিছু আধুনিক লেখকদের বই, বিভূতিভূষণ, প্রেমেন্দ্র, আচিন্ত, বুদ্ধদেব, শৈলজানন্দ, প্রবোধ কুমার, এই সমস্ত। আর খান কয়েক মাসিক পত্রও নিয়েছিলাম। সবই হাকিমের জন্যই বলতে গেলে। তবে ধর্মের দোহাই, তুমি আবার এটিকে ঘুষ দেয়া বলো না। ওর জন্য একখানা বাড়িও দেখে দিয়েছি, ওনার স্ত্রী আসবেন বলে। মাটির দেওয়াল, খড়ের চাল। কথা দিয়েছি মেয়েদের জন্য যে স্কুলটা করেছি আমি মায়ের নামে, সেই বাড়িটা তাড়াতাড়ি করিয়ে ওনাকে দিয়ে দেব, যতদিন উনি থাকবেন। সুখেশ্বর কাকা ছেলের কল্যাণেশ্বর তার ঠিকাদার, তাকেও বলে দিয়েছি। হাকিমের জন্য সেও প্রাণপণে খাটছে। আর এদিকে খাতাপত্রের সন্ধান করে তখনও পাওয়া যায়নি।
আমি সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। আর মেজো ঠাকুমা যেন কেমন হয়ে গেছেন, মধ্যে মধ্যে বলেন, তোকে আমি মিছেই নিয়ে এলাম ভাই, লজ্জায় দুঃখে যে মরে যাচ্ছি রে। কেন ঠাকুমা, এতে তোমার লজ্জার কি? ওরে, তোর মেজ ঠাকুরদা যে এর হেতু, তা তুমি আর কি করবে বলো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, বুঝতে পারছি না রে, মনকে বোঝাতে পারছি না। আমার করুণা হতো। আর এই সময় হঠাৎ মেজো ঠাকুমাকে ওরা কলঙ্কিনী বললে। কিছুদিন পর, দিন 20 পর, সেই দিন রবিবার ছিল। বিকেলে গিয়েছিলাম হরেন ঘোষের ওখানে। ওনার স্ত্রী এসেছিলেন, দেখা করতে গিয়েছিলাম। রবিবারের সকালটা জমে উঠেছিল। 1936 সালের আধা মডার্ন অর্থাৎ ম্যাট্রিক পাস মেয়ে, যে মেয়ে অন্তত হাকিম গৃহিণীর মর্যাদা রাখতে পারে, অর্থাৎ আবদার করতে পারে। বেশ লাগলো। চা খাওয়ালেন। প্রথমেই বললেন, ওই ওকেই বলো, তোমায় দিয়ে হবে না। আমি বললাম, কি? একটা ছুতোর। মিস্টার রায়, এই ফার্নিচারগুলো একটু ঠুকে ঠেকে দেবে। হরেন ঘোষ বললেন, দেবেন মশাই, নইলে মান আমার আর থাকে না। মান তোমার উনি পাঠিয়ে দিলেও থাকবে না, কারণ উনি আমারও বন্ধু। তোমার এতগুলো পিয়ন, এতগুলো ক্লার্ক, এত ক্ষমতা, তার দামটা কি? আমি বললাম, দেব, নিশ্চয়ই পাঠিয়ে দেব। এর জন্য আর নতুন পাতা ঘরে অশান্তি করবেন না। হাকিম গৃহিণী বললেন, আর সেই কথাটা বললে না? স্বামীকে বললেন। হরেন ঘোষ বললেন, তা তুমিই বলো না, তোমারও তো বন্ধু। আমি নিশ্চয়ই বলতাম, কিন্তু এই কথাটা তোমারই বলা উচিত। বললাম, কি বলুন? ছবি মশাই, একখানা ছবি ওনার এঁকে দিতে হবে। দেব। আমি খুশি হয়েই বললাম, আমার কলকাতা যাবার আগে দেবেন, কিন্তু সেইখানে আমি দেখাবো। কখন যাবেন কলকাতা? এই তো এলেন। মাস 3 পর। তাহলে কথা দিলাম। এই বলেই চলে আসছিলাম। বৈশাখ মাস পড়ে গেছে, সন্ধ্যায় হয়ে এসেছে। তবু এখনো প্রচণ্ড উত্তাপ। বাড়ি ফিরতে কষ্ট হলো, মেজাজটাও খারাপ হয়ে গেল। এর ওপর ঠাকুরবাড়ির কাছে এসে ধনেশ্বর কাকার গর্জন শুনে ভুরু কুঁচকে উঠল আমার। এরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আমার নীরবতা এবং ভদ্রতার সুযোগ নিয়ে। আজ যেন গর্জনটা একটু বেশি। তবু চলে এলাম। বিবি মহলের সামনে রোজারি ওকে পেলাম। বললাম, ওরে, একটা ছুতোর ডেকে হাকিমের বাসায় কাল নিয়ে যাবি তো, মজুরি আমরা দেব। আর বলতে গিয়ে থেমে গেলাম। বলতে যাচ্ছিলাম, ধনেশ্বর কাকাকে বলে আসুক বাবু জিজ্ঞেস করছেন এত চেঁচাচ্ছ কেন। কিন্তু না, থাক, শুধু ছুতোরের বরাত করেই ক্ষান্ত হলাম। রোজা বললে, যাব হুজুর। হনহন করে উঠে গেলাম। ভাবছিলাম একবার তোমাকে আসতে লিখলে কি হয়। হরেন ঘোষের বউয়ের সঙ্গে আলাপ করে যাবে। মন্দ লাগছিল না আইডিয়াটা। উপরে উঠে গিয়ে দেখলাম মেজো ঠাকুমা দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন শোকাতুরার মতো, অতি ক্লান্তের মতো। 2 চোখ থেকে জল গড়াচ্ছে। তিনি কাঁদছেন। সেদিন মেজদিকে ঘরে বসে এমন করে কাঁদতে দেখে সে আঘাত পেয়েছিল। একটু চিন্তিত হয়েই প্রশ্ন করেছিল, কি হলো মেজদি, কাঁদছো কেন? মেজো ঠাকুমা মেজদি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি থেকে তুমি হয়েছিলেন। মেজো ঠাকুমা চোখ মুছে চোখের জল গোপন করতে পারেননি, আরও বাড়িয়ে ফেলেছিলেন, যেন ভেঙে পড়ে গিয়ে বসেছিলেন। সুরেশ্বর, আমাকে তুই বৃন্দাবনে পাঠিয়ে দে ভাই, নয়তো নবদ্বীপে। যা দিস তুই তার বেশি আমার আর লাগবে না, আমাকে শুধু তুই পাঠিয়ে দে। মেজো ঠাকুরদার বড় ছেলে মেজদির বড় সতীনপো এবং তার মেজো ছেলে তাকে কুৎসিত কথা বলেছে।
চরমতম কুৎসিত কথা। এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারত না মেজদির। শুধু মেজদিরই নয়, তারও। সুরেশ্বর বললে, আমি লজ্জায় মরে গেলাম সুলতা। তার সঙ্গে কি যে দুরন্ত ক্রোধ আমার হলো তা আমি বলতে পারবো না। মনে হলো ওই ভাঙা ভগ্ন দেহ, ফাটল ধরা মানুষটার রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত কীট সরীসৃপে ভরা। রায়বংশের ধ্বংসবিদ বিষাক্ত বাষ্প ওর মধ্যে জমাট বেঁধে আছে। ওটাকে আমার ধ্বংস করা উচিত। এক্ষুনি ছুটে গিয়ে ধ্বংস করে দিয়ে আসি। 30 সাল জেলে যখন গেছিলাম তখন পুলিশ আমাদের বন্দুক, রিভলভার বাজেয়াপ্ত করে নিয়েছিল। আমি স্টেটসম্যান চেয়ে অনুতাপ করে চিঠি লিখে স্পাই নামটা কিনেছিলাম, কিন্তু বন্দুকটা আমি নিইনি আর। কলকাতার নায়েব হরচন্দ্র ঘোষাল বলেছিলেন, তাতে মা আর আমি দুজনেই না করেছিলাম। বন্দুকটা থাকলে সেটা নিশ্চয়ই আমি কীর্তিহাটে নিয়ে যেতাম এবং সেই দিনই আমি খুন করে বসতাম এবং নিজেও খুন হতাম। উপলক্ষ একখানা সাবান, দামি ল্যাভেন্ডার সোপ ব্যবহার করত সুরেশ্বর। মেজদি একদিন বলেছিলেন, বাহারের খুশবু ভাই নাতি, একে কি সাবান বলে? ল্যাভেন্ডার সোপ বলে মেজদি। খুব দামি বুঝি? তা দামি বই কি, খাস বিলেতি জিনিস, একখানা 2.5 টাকা। ওরে বাপরে, তাই? তারপর হেসে বলেছিলেন, জানিস ভাই, আমার দাদা শ্বশুর ওই তোর ঠাকুরদারও বাবার মামা, বুঝতে পারলি? হ্যাঁ, বীরেশ্বর রায়। হ্যাঁ, তিনি খুব জাঁদরের লোক ছিলেন। নীলকুঠি সাহেবদের তখন কুঠি ছিল, তাদের ছেলেদের সঙ্গে খেলা করতেন, তাদের কাছে ইংরেজি শিখেছিলেন। একজন পাদ্রী সাহেব ছিল, সেই পড়াতো। সে নাকি ডাল ভাত আর কড়াই বাটা খেতে খুব ভালোবাসত। তা আমার দাদা শ্বশুর হয়ে উঠলেন সাহেবি মেজাজের লোক। বন্দুক দিয়ে বাঘ মারতেন, কুমির মারতেন। ঘরে নাকি এই বিবি মহলে খাঁচাই করে বাঘ পুষিয়েছিলেন। তার আবার কুকুরও ছিল, ইয়া বড় বড় ডাল কুত্তা। কুকুর মন্ডা খেত, ঘিয়ের মিষ্টি খেলে রোঁয়া উঠবে, তাই খাস মন্ডার বরাদ্দ ছিল। তিনি মহলে যেতেন, কুকুরকে সঙ্গে নিয়ে যেত পালকিতে। এই গাঁয়ে তখন সরকারদের বাড়িতে স্বর্ণপিসি ছিলেন গাঁয়ের পিসি। তা স্বর্ণপিসি বলতো, মোরে এইবার ফিরেশ্বরের কুকুর হবে। তাই ভাই আমারও বলতে ইচ্ছে করছে, এইবার মোরে তোর বেটি হয়ে জন্মাবো, নইলে নাতনি হয়ে। সুরেশ্বর হেসে এক বাক্স সাবান তাকে দিয়ে বলেছিল, তার জন্য মরতে হবে, জন্মাতে হবে, এত ঝঞ্ঝাট কেনই বা করতে হবে? যার নাতি এমন সাবান মাখে, তিনি কি নিজে এই সাবান মাখতে পারেন না? লজ্জিত হয়ে মেজ ঠাকুমা বলেছিলেন, না 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 সুরেশ্বর, আমাকে কি সাবান মাখতে আছে? তাও আবার ওই সাবান? আছে ঠাকুমা, কে বললে নেই? তুই একটা পাগল। না, পাগল নই, এই তোমাকে নিতেই হবে, মাখতেও হবে, না মাখলে কিন্তু আমার দিব্যি রইল। এই দেখো, কি করলি বলতো? এই বলে তিনি নিয়েছিলেন সাবানের বাক্সটি। সুরেশ্বর বললে, আমার মায়ের থেকে মেজদি বয়সে ছোট ছিল, আমার থেকে 8-10 বছরের বড়। তখন তার বয়স 36-এর বেশি নয়, সন্তান সন্ততিও হয়নি। রূপ ছিল, যৌবনও ছিল, দেখলে যুবতী মেয়ে মনে হতো। মনে মনে অবশ্য তাই ছিলেন। একটি সরল কৌতুক, দুর্লভ নির্মল জলের জোয়ার তার জীবনকে ভরে রেখেছিল, আর তার সঙ্গে ছিল স্বাদ আহ্লাদ। এই স্বাদ বোধহয় বুড়ো বুড়িরও থাকে, কিন্তু তার অপরাধ তিনি যুবতী, সুন্দরী, আর তার উপরেও আরেক অপরাধ ছিল, আমার প্রতি তার স্নেহ এবং বিষয়ের ঝগড়ায় আমার দিকে তার পক্ষপাত। আর তার ফলেই দুর্নামটা রটল কয়েকদিনের মধ্যেই। ওই সাবান তিনি মাখতেন, প্রথম কয়দিন ধরে সকলের অগোচরে মুখে মাখতেন,
তারপর একদিন ঘাটে গিয়ে স্নানের সময় গায়ে মেখেছিলেন। ল্যাভেন্ডারের গন্ধে ঘাট ভরে গিয়েছিল, আর তার গায়েও সেই গন্ধ লেগেছিল। সেই খবরটা প্রথম রটিয়েছিল ধনেশ্বরের মেজ ছেলে ব্রজেশ্বরের ভাই, আর তারপর ধনেশ্বর রুদ্রমূর্তিতে মেজমায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল। সাবান মাখছ? খুশবু সাবান? সুরেশ্বর দিয়েছে। লম্পটের পুত্র ওই সুরেশ্বর দিয়েছে তোমাকে খুশবু সাবান? হতবাক হয়ে গিয়েছিলেন মেজগিন্নি। ধনেশ্বর এইবার অ্যাক্টিংয়ের ভঙ্গিতে চিৎকার করে উঠেছিল, তুই সস্তা, তুই পাপিষ্টা, তুই কলঙ্কিনী। ওরে কলঙ্কিনী, ও যে তোর পৌত্র। ছি 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 ছি। বলতে বলতে চলে এসেছিল ঠাকুর বাড়িতে, দাঁড়িয়ে চিৎকার শুরু করেছিল, তিরস্কার করতে শুরু করেছিল মরা বাপ শিবেশ্বরকে নিয়ে। নরকস্থ হও, অনন্তকালের জন্য তুমি নরকস্থ হও। তুমি শিবেশ্বর রায়, তুমি কামার্ত পশু ছিলে, এখন ফলভোগ করো, করো ফলভোগ। রত্নেশ্বর রায়, তোমার স্বর্গ সিংহাসন নড়ছে, পড়ছে, পড়ছে নরক মুখে। কাঁদছ? তুমি কাঁদছ? তারপর অট্টহাস্য করে উঠেছিল। ধনেশ্বরের পিতৃদত্ত শিক্ষার মধ্যে নাটুকেপনা একটি বড় সম্পদ। লোক জমেছিল চারিদিকে, পঙ্কপল্ললে ঝাঁকবন্দি ঘেও মাছির মতো। মেজদি ভয়ার্ত হয়ে ঘরে খিল দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মরবার সংকল্পও করেছিলেন, কিন্তু ভয় হয়েছিল, নিদারুণ একটা ভয়। কি করবেন তবে? তবে কি করবেন তিনি? ওইদিকে গোটা মেজ তরফের কুৎসিত কথাগুলো গোটা বাড়িটার খিলানে খিলানে যেন বেজে বেড়াচ্ছিল। মেজদি থাকতেন সুরেশ্বরের অংশের বাড়িতে, যেই ঘরে মেজকর্তা থাকতেন সেখানেই তিনি থাকেন। বাকি ঘরগুলিও ওদের দখলে। সেখান থেকেও ভেসে আসছিল কুৎসিত বিস্ময় প্রকাশের শব্দ ও ধ্বনি। শিউরে ওঠা একটি লম্বা টানার শব্দ। ও মা, কোথায় যাব গো? কি লজ্জা, কি ঘেন্না! ঘাটে সুগন্ধি সাবান মাখা, এমন গন্ধ যে গায়ের পাশে মৌমাছি উড়ছে। ছি 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 ছি। তাও আবার কে দিয়েছে? না নাতি, আপন ভাসুরপোর ছেলে। ছি ছি মা, ও যে ছেলের বয়সী গো, সেই কালে 12 বছরের মেয়ে ছেলে হয়েছে। কি রুচি, কি প্রবৃত্তি! আর ওই ছেলে, ওই কুলাঙ্গার ছেলে। মেজদির হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন মাথা কুটে বাইরে বেরিয়ে আসতে চাচ্ছিল। হঠাৎই একসময় তিনি ঘর থেকে বেরিয়ে প্রায় উন্মাদিনীর মতো ছুটে এসে উঠেছিলেন বেবি মহলে। সুরেশ্বর, সুরেশ্বর, দাদু ভাই, ওরে দাদু ভাই। সুরেশ্বর তখন বাইরে বেরিয়েছিল, আর তখন থেকেই তিনি এখানে ভয়ার্থ হরিণীর মতো লুকিয়ে বসে আছেন এবং কাঁদছেন। সুরেশ্বর ফিরে এসে তাকে কাঁদতে দেখে সবিষয়ে প্রশ্ন করেছিল, কি হলো মেজদি, কাঁদছো কেন? মেজদি হু হু করে কেঁদে উঠেছিলেন আর বলেছিলেন, সুরেশ্বর, আমাকে দয়া করে বৃন্দাবনে পাঠিয়ে দে ভাই, নয়তো নবদ্বীপে। ওরে তুই যা দিস তার বেশি আমার আর লাগবে না, আমাকে শুধু তুই পাঠিয়ে দে। ওরে জগদীশ্বর সেই খুনে পাষণ্ড নেই, সে এলে আমার লাঞ্ছনার আর বাকি থাকবে না। বহু কষ্টে কি হয়েছিল তা মেজদি বলেছিলেন। সুরেশ্বরের মাথার মধ্যে যেন তখন আগুন জ্বলে উঠেছিল। হাতের কাছে বন্দুক থাকলে বা রিভলভার থাকলে সে আজ নির্বংশ করে আসত রায়বংশকে, আর শেষগুলিতে নিজে মরত। কিছু করবার জন্য সে অধীর হয়ে উঠেছিল, ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল শুধু। ইচ্ছে হচ্ছিল ধনেশ্বরের তৃতীয় পুত্র সেই অতিকায় দানব যেমন সুখেশ্বরের বুকে চেপে বসে গলা টিপে তাকে হত্যা করেছিল, তেমনিভাবে সেও গিয়ে ওই ধনেশ্বরের বুকের ওপর চেপে বসে গলা টিপে তাকে হত্যা করে।
তার কুলুষিত কণ্ঠটাকে চিরদিনের মতো স্তব্ধ করে দেয়। মেজ ঠাকুমা বললেন, আমাকে ঠাকুর বাড়িতে আর ঢুকতে দেবে না বলেছে। আমি 3 বেলা গোবিন্দর কাছে যাই, সন্ধে গিয়ে তাকে প্রণাম করি, মালা গেঁথে দিয়ে আসি। ভয়ে আমি যেতে পারিনি সুরেশ্বর। মরবার আমি সাহস পাচ্ছি নে, নইলে মরতাম। কিন্তু আমি গ্রামে মুখ দেখাবো কি করে? একটা অজুহাত পেয়ে সুরেশ্বর চমকে সজাগ হয়ে উঠল মুহূর্তেই। সে মেজ ঠাকুমাকে বলে উঠল, তুমি আমার সঙ্গে এসো। কোথায়? ঠাকুর বাড়ি। এসো, দেখি যা হবার তাই হোক। এসো। না সুরেশ্বর, তুই ওদের জানিস নে। ওরা ওদের আমি জানি মেজদি, তুমি আমাকে জানো না। এসো, দেখি কার কত সাহস। তোমাকে কি বলে ওরা? আমি আমার কলঙ্ক মাথায় করে নিয়ে মরব, তুই ওদের জানিস নে। বাধাতেই সুরেশ্বর বলেছিল, তোমার কলঙ্ক তুমি সইবে, কিন্তু আমি সইব না। তুমি যদি না আসো তবে... আচ্ছা বেশ, তোর কাছে আমি আর আসব না। না, চিৎকার করে উঠেছিল সুরেশ্বর এবং মেজদির হাতখানা চেপে ধরে আকর্ষণ করেছিল। এসো, ওঠো। তারপর ডেকেছিল, রঘু। রঘু পাশের ঘরে উৎকর্ণ হয়ে সব শুনছিল। সে এসে দাঁড়াতেই বলেছিল, রোজা ডিকু এরা আছে? রোজা আছে, ডিকু আজ সন্ধ্যাবেলা ছুটি নিয়েছে। বেশ, তুই শুদ্ধ আয়। মদে মাতাল হয় মানুষ, বিষয় নিয়ে তেমনি বিবাদ করে মানুষ, না করে উপায়ও নেই। সুলতা, রায়বংশের সেরেস্তাখানায় 2টো ঘর আছে, মামলার নথিতে বোঝায়। রায়বংশের একটা বিখ্যাত মামলা, রত্নেশ্বর রায় আর তার বোন সর্বাণী দেবীতে। রত্নেশ্বর নাকি পোষ্যপুত্র, কিন্তু তাকে পোষ্য নেবার পর ওই কন্যা হয়েছিল। কন্যাকে টাকা 2 লক্ষ টাকা দিয়েছিলেন বীরেশ্বর রায়, কিন্তু কোনো সম্পত্তি দেননি। বাপের মৃত্যুর পর সর্বাণী দেবী মামলা করেন। রত্নেশ্বর হাত জোড়ো করে আরও অনেক টাকা দিয়ে মামলাটা মিটিয়েছিলেন, কিন্তু তার ছেলেরা মামলা অনেক করেছে। আমি দূর থেকে এসব সংস্পর্শ থেকে বাঁচিয়েছিলাম। মেজ ঠাকুরদার মামলা করার কথা শুনে প্রশ্ন করতাম নিজেকে, কেন কেন করেন? 2-4টে মামলা তিনি করতেন জেদের বশে, কুটিল অধ্যত জোরদারদের সঙ্গে। তাতে আমি তারিফ করতাম। 2-একটা মামলা হতো অন্য জমিদারদের সঙ্গে, তাতেও মন সায় দিত। আর বাকির জন্য আমি নিন্দাই করতাম। সে যাই হোক, মোট কথা বিবাদ কলহের রুচি আমার ছিল, এই কথা বলে অপবাদ আমাকে কেউ দেবে না। আমি গেলাম মেজ ঠাকুমাকে নিয়ে। রোজা আর রঘু আমার সঙ্গে গেল। রঘু চাকর খানসামা কাজ করলেও হিন্দুস্থানি ছিল। তখন 17 বছর আগেও ওর বয়স 45-এর বেশি ছিল না। সেও লাঠি নিয়ে লণ্ঠন নিয়ে সঙ্গে এলো। হঠাৎ একটু থেমে সুরেশ্বর বললে, সুলতা, অসাধারণ শক্তিশালী বলে অহংকার আমার কোনো কালেই নেই, তবে রায়বংশের বংশানুক্রমে আমরা লম্বা চাওড়া কাঠামোর অধিকারী। হাড় আমাদের মোটা ও শক্ত, আর বাবা মাও যেভাবে মানুষ করেছিলেন তাতে পুষ্টিরও অভাব ছিল না। সেটা 36 সাল, আমার বয়স ছিল 26। তবে সাহস আমার অনেক ছিল, জেদও ছিল। ভয় কিছুতেই করিনি, সেটা তুমিও জানো। স্টেটসম্যানে যে চিঠিটা আমি ছেপেছিলাম সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, অর্ধ সত্য অর্ধ মিথ্যা যাই হোক, আমার যেটা বিশ্বাস সেটা ছাপতে আমি ভয় পাইনি, এবং তারপর সহজ পদক্ষেপে সমাজে এসেছি। এসেই তোমাকে আমি চিঠি লিখেছি। সুতরাং সবচেয়ে বড় বল ছিল আমার দুঃসাহস, এবং সেটাই বোধহয় ছিল ইলেকট্রিক পাওয়ারের মতো একটা শক্তি, যাতে দুর্দান্ত রাগের সুইচ অন করে আমাকে একটা ক্রসিং মেশিনের মতো চালু করে দিলে থামবার উপায় থাকতো না। দুর্দান্ত ক্রোধে সাহসে আমি চলেছিলাম। হয় ওদের পিষে দেব,
নয় আমি অক্ষম হয়ে ফিউজ হয়ে থেমে যাব, কিংবা গোটা যন্ত্রটা ভেঙে যাওয়ার মতোই ভেঙে যাব। ঠাকুর বাড়িতে ঢুকে ডাকলাম, ঠাকুরমশাই। ঠাকুর বাড়িতে হেজাক বাতি জ্বলছিল মন্দিরের বারান্দায়। কালী মন্দিরে একটা, গোবিন্দ মন্দিরে একটা। আমি কিনে দিয়েছিলাম, মেজ ঠাকুমাই আদায় করিয়ে নিয়েছিল। গমগম করে উঠল গোটা ঠাকুর বাড়িটা। আমি আমার কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলাম। এমন করে তো কখনো কাউকে ডাকিনি। সন্দেহ হলো, এটা আমারই কণ্ঠস্বর? মেজ ঠাকুমা সব হয়ে বললেন, সুরেশ্বর। তখন আমি খুশি হয়ে উঠেছি। হ্যাঁ, এই তো রায়বংশের কণ্ঠস্বর। কেউই বাধা দেয়নি। ধনেশ্বর বসে আহ্নিক করছিলেন। তার দুই ছেলে দ্বিতীয় আর চতুর্থ ভূপেশ্বর এবং রাজেশ্বর, তারা বসেছিল ঠাকুরবাড়ির ওই পাশে কাছারি বাড়ির বারান্দায়। কথা বলছিল সুরেশ্বরের আপন জ্যাঠতুতো ভাই প্রণবেশ্বরের সঙ্গে। প্রণবেশ্বর সেই দিন সকালেই এসেছে এই সেটেলমেন্ট নিজের সত্ত্ব লেখাতে। নিজেদের সত্ত্ব সবাই বিক্রি করেছেন তার বাপ যোগেশ্বরও। কিনেছিলেন সুরেশ্বরের মা। থাকবার মধ্যে আছে মুনাফা এবং লাভশূন্য দেবোত্তরের সেবায়েত সত্ত্ব। তার জন্য সে আসেনি, এসেছে ধনেশ্বরদের সঙ্গে যোগ দিতে। যা পারা যায়, যেমন করে পারা যায় কিছুটা খামচে নিতে। আর খবরটা সুরেশ্বরকে নায়েবরাই দিয়েছিল। প্রণবেশ্বর এবং সুরেশ্বরের সঙ্গে দেখা করেনি, এবং নিজের যে বাড়ি সুরেশ্বরদের বিক্রি করেছে, যে বাড়িতে এখনও ধনেশ্বর ও সুখেশ্বরের ছেলেরা বাস করছে, সেখানেও যায়নি। দেবোত্তরের সামিল কাছারি বাড়ির একখানা ঘরে এসে উঠেছে। আগে এমন কখানাই ঘর ছিল যেখানে বিশিষ্ট প্রজা, পত্তনিদার, উকিল, মোক্তার এলে বাসা দেওয়া হতো। সুরেশ্বরের হাঁকে ঠাকুর বেরিয়ে এসে দাঁড়ালো। আগে, সুরেশ্বর বললে, মেজ ঠাকুমা এসেছেন। কোনো দিক থেকেই কোনো কথাই উঠল না, শুধু একটু চাঞ্চল্য ছাড়া। ধনেশ্বর একবার ফিরে দেখে ডেকে উঠলেন, কালী করুণাময়ী, আর কত সহ্য করবি মা? আর ওইদিকে তার ছেলেরা খানিকটা ফিসফাস করে চুপ হয়ে গেল। শুধু একবার উঁকি মেরে দেখেই প্রণবেশ্বর ঘরে ঢুকে গেলেন। নির্বিবাদে কালী মন্দিরে প্রণাম করে, রাজেশ্বর এবং গোবিন্দ মন্দিরের প্রণাম করে চরণোদক নিয়ে বেরিয়ে এলেন মেজ ঠাকুমা। সুরেশ্বর সেদিন বোধ হয় একটা ঝোঁকের মাথায় ঠাকুমার সঙ্গে মন্দিরের ভেতরে ঢুকেছিল। সে ঘরে ঢুকে প্রণাম করে উঠে চারিদিকে তাকিয়ে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। ঘরের কোণে একটা বড় আয়রন চেস্ট, আলমারি নয়, সিন্দুক, আকারে প্রকাণ্ড। সে জিজ্ঞাসা করেছিল, ওখানে ওটা আয়রন চেস্ট? পূজারি জবাব দিয়েছিল, হ্যাঁ। কি থাকে ওতে? তা তো জানি না বাবু, আমি তো খোলা দেখিনি। মেজ ঠাকুমা বললেন, ওতে গোবিন্দের গহনা থাকতো। এখন কতগুলো পুরনো কাগজ আছে। চাবি কার কাছে? মেজ ঠাকুমা কোনো উত্তর দিলেন না। ঠাকুর বললেন, তা তো বলতে পারবো না, সিন্দুক তো কখনো খোলাই হয়নি, আমি দেখি নাই বাবু। তা গহনা আছে না নেই? ঠাকুরকে পরানো হয় না? না। মেজ ঠাকুমা হেসে বললেন, গহনা নেই সুরেশ্বর। নেই? মেজ ঠাকুমা বললেন, এখন ওসব কথা থাক সুরেশ্বর, পরে যা হয় একটা কিছু করবে। রাত্রি হয়েছে, গোবিন্দের শয়নের সময় হয়েছে, এখন চলো। সুরেশ্বর বললে, চলো। তার মনটা খুব খুশি হয়েছে, কারণ সে একটা আঁচ পেয়েছে, একটা নিষ্ঠুর কলহের সূত্র পেয়েছে সে। বেরিয়ে এসে সে ডাকলে, নায়েববাবু। বৃদ্ধ নায়েব বেরিয়ে এলেন। আগে, খুব জরুরি একটা দরকার আছে আমার, একবার আসুন তো আমার ওখানে। কাল সকালে আসতে বল ভাই,
আজ নয়, আজ মেজাজটা তোর ভালো নেই, আমার কথা শোন। সুরেশ্বর একটু চুপ করে ভাবলে। ইতিমধ্যেই মেজ ঠাকুমা মৃদুস্বরে বললেন, আমার কথাগুলো আগে শুনে নে ভাই। সুরেশ্বর বললে, আচ্ছা থাক, কাল সকালেই আসবেন। তার নিজের নায়েবকেও ডেকে বললে, কাল সকালে আপনি ওনাকে তাগিদ দিয়ে নিয়ে আসবেন। আজ সুরেশ্বরের কণ্ঠস্বরের ভঙ্গিমায় অলঙ্ঘনীয় একটি প্রভুত্বের ভার এবং ধারা দুইই ছিল। এতক্ষণে প্রণবেশ্বর বেরিয়ে এসে বললে, কেমন আছো? ভালো। আপনি কখন এলেন? প্রণবেশ্বর হেসে বললে, এই সকালেই। এখানে উঠেছেন? হ্যাঁ, নইলে আর কোথায় উঠব? বাবা তো সবই বেচে দিয়েছে। বেচলেও তো সেটা বাইরে যায়নি, ঘর তো ঘরেই আছে। তা আছে, কিন্তু বিষয় ব্যাপার নিয়ে ঘরে ঘরেই তো বিবাদ আগে লাগে। সুরেশ্বর হেসে বললে, তা লাগে। সুতরাং বুঝেছি বরদা, থাক এখন। কাল একবার যাব তোমার কাছে। আসবেন। বেরিয়ে এসে পথে প্রথমেই মেজ ঠাকুমা বললে, তুই ভাই ঘোষাল ম্যানেজারকে আন, এরা কুরুক্ষেত্র বাঁধাতে জোর বেঁধেছে। সুরেশ্বর বলেছিল, তার যে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে ঠাকুমা। সেরেছেন তবে তো আসা সম্ভব, আর তাছাড়া স্মৃতিও ভ্রংশ হয়ে গেছে। তাহলে তুমি কিছু ভেবো না ঠাকুমা, এ যদি সব চলেও যায় তবুও আমি ফকির হব না। আর তাই বা হবই কেন? মিথ্যের জাল ওরা টিকবে না। লড়ব, দরকার হলে হাইকোর্ট পর্যন্ত লড়ব। তারপর নীরবে পথ হেঁটেছিলেন দুজনে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে মেজ ঠাকুমা বলেছিলেন, ঠাকুরের গহনা তোর মেজ ঠাকুরদার সবই বিক্রি করে দিয়েছে সুরেশ্বর। সুরেশ্বর চুপ করে রইল। সিন্দুকের চাবি তার কাছেই ছিল। তিনি তো বিষয় বুদ্ধিতে পাকা ছিলেন। তিনি গহনা গলিয়ে সোনার পরিমাণ কম করে লিখে জমা করে নিজের বিষয় কিছু, তাও বাজে বিষয় ছিল, দেবোত্তরে কেনা হলো বলে খরচ লিখিয়েছিলেন। ধরবার তো কেউ ছিল না তখন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সুরেশ্বর। কি বলবে আর? এই মেজ ঠাকুমার স্বামী ছিলেন তিনি, তার প্রতি এর ভালোবাসার কথা সে জানে। আশ্চর্য লাগে, সমস্ত দোষ ত্রুটি সব অকপটেই বললেন তিনি। তবুও তার প্রতি এই মেয়েটির ভালোবাসা তো কম নয়। কি দিয়ে গেছেন তিনি? কিছুই না, বলতে গেলে পথেই দাঁড় করিয়ে দিয়েছেন। তবুও আশ্চর্য লাগে সুরেশ্বরের। মেজ ঠাকুমা আবার বললেন, কি যে সেই বুদ্ধি, কি বলবো তোকে। তার বাপ আমার শ্বশুর, রায়বাহাদুরের আমলে বিগ্রহ প্রতিষ্ঠা। রাজরাজেশ্বর প্রথম থেকেই আছেন। সে আমার বড় শ্বশুরের ফিরেশ্বর রায়, ওই তোদের যিনি জমিদারের প্রথম পুরুষ, তাঁর আমলের। মা কালী প্রতিষ্ঠার অনেক বছর পরের কথা। এক সন্ন্যাসীর কাছে পেয়েছিলেন। তোর মেজ ঠাকুরদা যখন গয়না বিক্রি করেন, তখন এই দুই আমলের যেসব জমা খরচের খাতায় এই গহনা তৈরির খরচ আছে, তা বেছে বের করে এনে নিজের কাছে রেখেছিলেন। ছেলেদেরকেও বলেননি। তারা গহনা বিক্রির কথা জানে, কিন্তু খাতার কথা জানে না। গহনা কম ছিল না ভাই, শুধু গহনাই নয়, অনেক আসবাবপত্র ছিল, সোনার ফুরসি পর্যন্ত। সুরেশ্বর ব্যগ্র উত্তেজিত কণ্ঠে বললে, সেসব খাতা তো নষ্ট করে দিয়ে গেছেন তিনি। মেজ ঠাকুমা হেসে বললেন, না, তা তিনি করেননি। বলতে আজ লজ্জা পাচ্ছি ভাই। আমি বলেছিলাম, দেখো, করলেই যদি চুরির পাপ, তবে আর ওগুলো রাখছ কেন? কিন্তু তিনি বলেছিলেন, হুম, কোন মকদ্দমায় কখন কি লাগে, দুই আমলের খাতাতেই অনেক সম্পত্তি কেনার জমা খরচ আছে,
অনেক নমুদ আছে, ওসব থাক। যখন আমার সব যাবে তখন পুড়িয়ে দেব। সেগুলোকে একটা ভাঙা সিন্দুকে কতগুলো বাজে কাগজের গাদায় লুকিয়ে রেখেছিলেন। সেগুলো কি আছে ঠাকুমা? আছে। সেগুলো তুই সব নিয়ে যা ভাই। আজ তো আমার আর কোনো লজ্জাই রইল না। এই যে তোর সঙ্গে ওরা বিষয়ে নানান প্যাচ কষে তোকে সম্পত্তি বিক্রি করে বঞ্চিত করতে চাচ্ছে, এর জন্য আগেই বের করে দেওয়া উচিত ছিল আমার। ওতে অনেক নজিব পাবি। পুজুরি বামুনের মেয়ে বুড়ো জমিদারের সঙ্গে বিয়ে হয়েছিল। অনেক কিছু শিখেছি, জানি অনেকও। দেওয়াটা উচিতও ছিল। তুই আমার ছেলের অধিক, সহোদরের অধিক। তুই খেতে দিস তাই আমি খেতে পাই। তোকে আমিই আনতে গিয়েছিলাম সেটেলমেন্টের জন্য, তবু আমি তা দিতে পারিনি বলতে গেলে। আজ সেই লজ্জা আমার ঘুচে গিয়েছে। এই বলে তিনি হেসে উঠলেন। বোধ করি সেই দিন সেই প্রথম হাসলেন তিনি। বললেন, নাতি, তুই শেষে ল্যাভেন্ডার সাবান দিয়ে আমার লজ্জা টজ্জা সব ধুয়ে মুছে শেষ করে দিলি। সিন্দুকের চাবিও আমার কাছে আছে, সেটাও তুই নিয়ে যা। ওরে, সব আজ রাত্রেই নিয়ে যা। সেসব অনেক কাগজ, অনেক খাতা, মোটা মোটা রেকর্ড খাতা, খোড়োতে বাঁধানো শক্ত সুতো পাকানো দড়িতে বাঁধা, প্রায় এক একটার ওজন 250, সংখ্যায় 25খানা, ওজনে 1.5 মণের ওপর। আর কাগজ সে স্তূপকৃত। তার মধ্যে তারের ফাইল গাঁথা চিঠি, সেই ফাইলও অনেক। আরও কতগুলো ছোট ছোট দপ্তর। তার সঙ্গে বের করে দিয়েছিলেন একটা সুন্দর বাক্স। একেবারে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি রোজা এবং রঘুর পক্ষে। 2 বারে নিয়ে যেতে হয়েছিল। বিবিমহল মূল বাড়ি থেকে কম রাস্তা নয়, বেশ খানিকটা। আর সব শেষে মেজ ঠাকুমা 2টো চাবি দিয়েছিলেন, ওই লোহার সিন্দুকটার 2টো চাবি। মেজকর্তার মৃত্যুর পর ওই 2টোরও কেউ খোঁজ করেনি, কারণ ওটার গজভুক্ত কপিখের মতো অবস্থার কথা মেজ তরফের কারুর কাছেই অজ্ঞাত ছিল না। মেজকর্তা যতই তৈরি করা হিসেবের আড়াল দিয়ে থাকুক, আসল সত্যটা চাপা থাকবার কথা নয় কোনো লোকের কাছেই। ধনেশ্বর প্রভৃতির মনে মনে এই বোধটাই ছিল, চাবি যার কাছে থাকবে সেই দায়ে পড়তে পারে, আর এই কারণেই কেউ চাবির খোঁজ করেনি। চাবি দুটোর একটা বলতে গেলে অতিকায় ইঞ্চি 5-6 লম্বা, তেমনই মোটা, ওজনে হয়তো পোয়াখানেক। আর একটা সেই কালের কামারের তৈরি গা তালার চাবি, সেটাও বেশ বড়। মেজ ঠাকুমা দিয়ে বললেন, আমার পুরনো কর্তা সিন্দুকটা ফাঁক করে গেছেন, আমি নতুন কর্তাকে দিচ্ছি, তুই ওটাকে ভরে দিস ভাই। চাবি দুটো এবং ওই বাক্সটা সুরেশ্বর নিজে নিয়ে এসেছিল। বাক্সটা থেকে চন্দনের গন্ধ উঠেছিল। প্রথমেই সুরেশ্বর খুলেছিল ওই বাক্সটা। হাতির দাঁতের কাজ করা চন্দন কাঠের বাক্স। তারই মধ্যে ছিল প্রাচীনকালের পুঁথির আকারের একখানি খাতা, প্রাচীনকালের কাগজ। চন্দনেরও গন্ধ উঠছিল। পাতাগুলোর কোণ দুমড়ে গেছে। সন্তর্পণে সেইখানা বের করেছিল সুরেশ্বর, ভেবেছিল কোনো পুরনো দলিল জাতীয় কিছু হবে। কিন্তু ওপরের মোড়ক কাগজখানা খুলে তার আর বিস্ময়ের অবধি ছিল না। খাতা বা পুঁথিখানার ওপরে সেইকালের স্বর বা লটের কলমে কষে কালিতে লেখা ছিল, ওং কালীচরণ ভরসা, কালিকামঙ্গল তথা পাঁচালী রায়বংশস্য রচিতং কুড়ারামেণ রায়বংশস্য, স্থাপয়িতা বসতি কীর্তিহার গ্রাম পরগনা ময়না অন্তর্গত, সরকার গোয়ানপাড়াভুক্ত জেলায়ং মেদিনীপুর, রাজত্ব কোম্পানি বাহাদুরস্য, বর্গী নবাব নিষুদন, শকাব্দ 1728, বঙ্গসাল 1213, ইংরেজি 1807। কবি কালিদাস যদি বিক্রমাদিত্যের অনুগ্রহের রাজ্যখণ্ড পেয়ে রাজা কালিদাস হতেন, তাতে বিস্ময়ের কিছু থাকত না। বর্ধমানের রাজা সেরেস্তায় রামপ্রসাদ সেন
রোকড়ের খাতায় হিসেবের বদলে শ্যামাসঙ্গীত লিখে ধরা পড়ে রাজার কৃপায় ব্রহ্মদ্রোপে সাধক হয়েছিলেন, এমন নজির অনেক আছে। কিন্তু বিক্রমাদিত্য কালিদাসের মতো হতে কোনোদিনই চাননি, চাইলে হতেও পারতেন না। বর্ধমানের রাজাও রামপ্রসাদ হতে পারতেন না। সেই নজিরের সুরেশ্বরের কাছে কুড়ারামের এই পাঁচালী রচনার নিদর্শন এক মহাবিস্ময়ের সঞ্চার করেছিল। তার একসঙ্গে জমিদার আর পাঁচালিকার হওয়া তার কাছে আশ্চর্য বলে মনে হয়েছিল। সারা রাত জেগে সে সেই দিন এই পাঁচালি পড়েছিল।